আসসালামু আলাইকুম। আমি ক্রাইম টিভির পক্ষে সৈয়দ এনামুল নিপু সাংবাদিক বলছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি আপনাদের জন্য। সেটা হলো জাতীয় ঐক্য। ঠিক এই মুহূর্তে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হচ্ছে এবং আমি বিভিন্ন স্ট্যাটাস বা পত্রিকা বা টক শো বিভিন্ন জায়গায় দেখছি যে একটি জাতীয় ঐক্য হয়ে যাচ্ছে বিভিন্ন দলের মধ্যে। এই জাতীয় ঐক্য সত্যি খুবই ভালো, প্রশংসনীয়। কিন্তু এখানে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি কেউই নাই, বা স্বাধীনতার কোনো পক্ষে শক্তি আমি এই জায়গায় দেখছি না। তো এই ঐক্যটার কি মূল্য আমি জানি না। এর কারণ অনেক বছর আগে থেকেই, মানে আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই আমরা দেখতাম যে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। এক ভাগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আরেক ভাগ মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এই দুই ভাগ, মানে পাকিস্তানপন্থী এক ভাগ আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এক ভাগ। তো এইভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিতে যেমন জাসদ বাসদ বাম দলগুলা, তারপরে আপনার যে রাশেদ খান মেনন সহ অন্য যে কংগ্রেস, এইগুলা, এছাড়া আওয়ামী লীগ, এই জাতীয়, ওরা হলো এক টাইপের। আর অন্য সাইডে বিএনপি, জাতীয় পার্টি সহ অন্য দলগুলো আছে বা যারা আছে তারা সবাই, মানে দুই পক্ষ ছিল। এক ভাগ হলো স্বাধীনতার পক্ষের ভাগ, এক ভাগ স্বাধীনতা বিপক্ষের ভাগ। পরবর্তীতে আমাদের যখন বুদ্ধি হয়েছে, যখন আমরা বড় হয়েছি, তখন আমরা দেখেছি যে সেই দুই ভাগই, এক ভাগ হলো আওয়ামী লীগ এবং তার পক্ষে তার সমর্থক, আর অন্য ভাগ হলো বিএনপি বা মানে বিএনপি সহ তার পক্ষে। এইভাবে দুই ভাগ। তো সেটা তো আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বলেন আর মানে যুক্তরাজ্য বলেন, ইংল্যান্ড, সব জায়গায় এরকম দুইটি পক্ষ থাকে। কিন্তু আমাদের পক্ষটা একটু ভিন্ন, আমাদের দেশের পক্ষটা একটু ভিন্ন। যেমন আওয়ামী লীগ সবসময় স্বাধীনতার পক্ষে শক্তি এবং হিসাবে কাজ করে, এবং তাদের যারা আওয়ামী লীগের যারা সমর্থন করে তারা মোটামুটি স্বাধীনতার পক্ষে শক্তি হিসেবেই ধরা হয়। আর অন্য পক্ষ সাধারণত স্বাধীনতার বিপক্ষ শক্তি ধরা হয়, কারণ বিএনপির সাথে জামাত ছিল বা অন্যান্য দলগুলো ছিল। পরবর্তীতে যখন আমি চলে আসি 2024-এ, 2024-এ যখন আপনার ছাত্র আন্দোলন হচ্ছে, কোটা আন্দোলন, তখন কিন্তু আমরা মোটামুটি কোটা আন্দোলনের পক্ষেই ছিলাম। কারণ আমরাও চিন্তা করেছি, হ্যাঁ, কোটা তুলেই দেখ। কারণ মুক্তিযুদ্ধ কোটা আসলে এই পর্যন্ত যত চাকরি হয়েছে, এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে, এটা মানে হিসাব করে দেখা হয়েছে যে সরকারি কর্মচারীর ক্ষেত্রে মাত্র 2%, মুক্তিযুদ্ধ কোঠা যারা চাকরি করছে 2% করছে। অথচ এটা কিন্তু 30% দেওয়া ছিল, আর 30%-এ কিন্তু 30% থাকার কথা। কিন্তু আপনি যদি সরকারি কর্মচারী হিসাব করেন তাহলে 2% মাত্র। তাহলে কোটা রেখেও লাভ নাই। কারণ আমি অনেকগুলা যাচাই বাছাই করেছি যে আপনার প্রিলিমিনারি দিতে হয়, মানে এগুলো বিসিএসের ক্ষেত্রে অবশ্যই প্রিলিমিনারি দিতে হয়, তারপর আপনার রিটেন পাস করতে হয়, এরপরে ভাইবা পাস করতে হয়, এরপরে কোটার সিস্টেমটা। তাহলে কোটায় যারা আসে তারাও মেধাবী, তো কোটার না থাকলেও চলে। এই জন্য আমি মোটামুটি কোটার পক্ষে ছিলাম। কিন্তু হঠাৎ করে ছাত্ররা যখন তাদের পক্ষ পরিবর্তন করেছে, যে তারা সরকারের পতন চেয়েছে, তখন যদিও শুরুর দিকে আমি বিপক্ষে ছিলাম, কিন্তু যখন সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতন হয়, ওই সময় মোটামুটি আমি ছাত্রদের পক্ষে ছিলাম। আর যখন প্রফেসর ইউনূসের মতো একজন বিশ্বমানের লোক যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন, তখন আমি চিন্তা করেছি যে হ্যাঁ, এখন দেশটা সত্যিকার অর্থে একটি ভালো পজিশনে যাবে। এর কারণ অর্থ পাচারকারী সে যেই দলেরই হোক, আমরা দেখতে পারি না। ঘুষখোর, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, এগুলো আমরা দেখতে পাই না। আমি একবার অনেক চেষ্টা করেছি যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি সংগ্রাম গড়ে তোলার জন্য আমি প্রচুর চেষ্টা করেছি। এবং দেখেন, আমার এই সংগঠনের এখানে নাম কিন্তু দুর্নীতি দমন নাগরিক আন্দোলন, হ্যাঁ, সিভিল মুভমেন্ট এগেইনস্ট কারাপশন। তা আমি এই নামে সংগঠন করেছি
শুধু দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমরা তো আর দুর্নীতি উচ্ছেদ করতে পারবো না, কারণ পৃথিবীর কোনো রাষ্ট্রই করে না, কিন্তু ফাইন্ড আউট করতে পারবো যে কারা দুর্নীতি করছে, সেই ধরনের। তো যেহেতু দুর্নীতিবাজদের বিরুদ্ধে শেখ হাসিনা তেমন কিছু কোনো উদ্যোগ নেয়নি, যার কারণে আমি মোটামুটি বুঝেছিলাম যে যাক, এখন অন্তত রাষ্ট্র সঠিকভাবে চলবে। কিন্তু আজকে আমরা কি দেখছি? আজকে দেখছি যে সেই স্বাধীনতার যত আহ, মানে স্বাধীনতার যত স্মৃতিগুলো আছে সব কিছু মুছে যাচ্ছে। ৭১ মুছে গেছে, মুছে যাওয়ার চেষ্টা করছেন। এবং জায়গায় জায়গায় যে মুক্তিযুদ্ধের যে ভাস্কর্য, শুধু যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে তা কিন্তু না, মুক্তিযুদ্ধের যে ভাস্কর্যগুলো আছে সেগুলোও ভাঙা হয়েছে। হ্যাঁ, মানে মুক্তিযুদ্ধের স্মৃতিও থাকতে পারবে না বাংলাদেশে। এবং এক সময় আমি শুনলাম যে প্রফেসর ইউনূস সাহেব বলেছেন যে রিসেট বাটনে উনি চাপ দিচ্ছেন। তার মানে কি? তার মানে কি মুক্তিযুদ্ধ বন্ধ, ভুলে যাওয়া, মুছে যাওয়া? কিন্তু পরবর্তীতে উনি বলেছেন যা মুক্তিযুদ্ধের ব্যাপারে উনি কিছু বলেননি। তাও খুশি হয়েছি যে যাক, তাহলে ওই ব্যাপারটা আসলে কোনো ফ্যাক্ট না, ওটা উনি অন্য গত 15 বছরের ঘটনা বলেছেন। কিন্তু 15 বছর আপনারা সবাই বলছেন যে 15 বছর 15 বছর, কিন্তু 14 সালে অন্য কোনো দল আসেনি, আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করেছে, ঠিক আছে। কিন্তু যে 18 সালের যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছিল, এবং তাদের কিন্তু 7 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছিল, এবং তার মধ্যে 6 জন শপথ গ্রহণ করে 4 বছর কিন্তু সংসদে ছিল, এবং সংসদের এমপিদের বেতন এবং সহ বিভিন্ন ফ্যাসিলিটি তারা নিয়েছে। তাহলে সেই 18 সালের যে নির্বাচনটা সেটা নিয়ে কিন্তু আর বিতর্ক নাই। বিতর্ক হলো 24-এর যে নির্বাচন। 24-এর নির্বাচন সত্যিকার অর্থেই একটি বিতর্কিত নির্বাচন, কারণ আমরাও চেয়েছি যে এইভাবে ইলেকশন যেন না হয়, আমাদের যেন সত্যিকার অর্থে নির্বাচনগুলো যেন সুন্দর হয় এবং অর্থবহ হয়, আমরাও চেয়েছি। যাই হোক, যখন ওইরকম শুরু হলো তখন মোটামুটি আমরা একটা লাইনে চলি। এখন দেখছি যে সত্যিকার অর্থে আপনারা যে ঐতিহাসিক 7ই মার্চে যে সরকারি একটা স্বীকৃতি ছিল, 7ই মার্চে তো এমনি বন্ধ ছিল না, ছুটি ছিল না, কিন্তু একটা স্বীকৃতি ছিল 7ই মার্চে, যে ঐতিহাসিক 7ই মার্চ, এই দিনে বঙ্গবন্ধু স্বাধীনতার পক্ষে ঘোষণা আসেন। কারণ সত্যিকার অর্থে বঙ্গবন্ধু তো আগে দেশ ভাগের ইচ্ছা তার ছিল না, উনি চেষ্টা করেছেন আলোচনার মাধ্যমে, এবং 7ই মার্চের পরেও আলোচনার মাধ্যমে চেষ্টা করেছেন তাদেরকে বুঝাতে, এবং আমাদের 6 দফা অনুযায়ী স্বায়ত্ত শাসন নেওয়ার জন্য চেষ্টা করেছেন আপ্রাণ। কিন্তু সেটা পাকিস্তানিরা সেটা করেনি। অবশেষে পাকিস্তানিরা অপারেশন সার্চলাইটের নামে, এবং 25শে মার্চ রাত 12টা থেকে অপারেশন সার্চলাইটের নামে গণহত্যা শুরু করে বাংলাদেশব্যাপী, এবং এটা কিন্তু স্বীকৃত। এখন আমি দেখতে পেয়েছি একজন মানে হুজুর কিছুদিন আগে, উনি সম্ভবত মোজাম্মেল হক, উনি বলেছেন যে সেদিন কোনো জেনোসাইড হয়নি, হ্যাঁ, 25শে মার্চে। তা আমি খুব কষ্ট পেয়েছি, কারণ আমরা দেখেছি, এটা তো আমরা দেখা, আমরা যদিও ছোট ছিলাম কিন্তু আমাদের দেখা যে এটা যে জেনোসাইড হয়েছে এবং 30 লক্ষ লোক শহীদ হয়েছে, এখানে কিন্তু বরঞ্চ আরও বেশি হতে পারে শহীদের সংখ্যা। কারণ আমি কয়েকটা গ্রামের ফিচার আমি নিয়েছি নিজেই। আমি যেহেতু সাংবাদিক, আমি বিভিন্ন জায়গায় অনুসন্ধানের কার্য পরিচালনা করি, আমি ঘুরেছি, আমি অনেক জায়গায় দেখেছি যে এক গ্রামে এক রাত্রে আপনার 7,000 লোক নিহত হয়েছে। তাহলে ঠিক এইভাবে কত জায়গায় 9 মাস ধরে হত্যা করেছে, তাহলে কতজন? যেখানে ইন্ডিয়ান সোলজার 17,000 ইন্ডিয়ান সোলজারও মারা গেছে আমাদের সাহায্য করতে গিয়ে। তো যাই হোক, সেটা হলো পরের ব্যাপার। কিন্তু আপনারা এরপর গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখা গেল যে আপনারা সংবিধান, 72-এর সংবিধান, আপনারা সংবিধানকে মানে মানছেন না। তাহলে সংবিধানকে মানছেন না, তাহলে সংবিধান কিন্তু 72 সংবিধান আপনারা বাতিল করতে চাচ্ছেন। এটা তো আপনারা বাতিল করবেন কেন? এটাকে আপনারা সংশোধন করতে পারেন, কিন্তু এটা আপনারা বাতিল চাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আপনাদের কথা মতো চলছে দেশ। আপনারা কি করলেন? আপনারা একদম হুট করে বললেন যে যেই সংবিধানের অধীনে আপনারা শপথ নিয়েছেন সেই সংবিধানের বিরুদ্ধে আপনারা গিয়ে বললেন কি যে বঙ্গবন্ধুকে জাতির পিতা আপনারা মানেন না। তাহলে এটাও একটা সংবিধানের বাইরে চলে গেল, কারণ বঙ্গবন্ধু একটা লোক 24 বছর সংগ্রাম করে একটি রাষ্ট্র উপহার দিয়েছে, এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে আলাদা একটা চিত্র দিয়েছে, আলাদা স্থান দিয়েছে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে। আগে তো এটা ছিল না, পরবর্তীতে বঙ্গবন্ধু দিয়েছে, যার কারণে কিন্তু আজকে প্রফেসর ইউনূস সাহেবও ক্ষমতাসীন হতে পেরেছেন, বেগম খালেদা জিয়াও ক্ষমতাসীন হতে পেরেছেন, এরশাদ সাহেবও ক্ষমতাসীন হতে পেরেছেন, স্বয়ং জিয়াউর রহমান সাহেবও ক্ষমতাসীন হতে পেরেছেন, শুধুমাত্র বঙ্গবন্ধুর ওই স্বাধীন হওয়ার কারণে। না হলে কিন্তু এটা হতো না।
পাকিস্তানের যদি ক্ষমতায় থাকতো আমি মনে করি যে আপনারা কোনোদিনও ক্ষমতায় আসতে পারতেন না। তো যাই হোক, তারপরেও আমি মেনে নিতাম। কিন্তু আপনারা আরেকটু একটু এগিয়ে গেলেন, আপনারা এগিয়ে যে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেললেন। তো ছবি নামিয়ে ফেলা তাহলে কি হলো? রিসেট বাটন। আজকে দেখা গেল হাইকোর্টে আরেকটি আবেদন হয়েছে যে জয় বাংলা যে জাতীয় স্লোগান, যেই স্লোগানটা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে যে স্লোগানটা নিয়ে, সেই স্লোগানের বিপক্ষে আপনারা চলে গেলেন যে জয় বাংলা স্লোগানটাও থাকবে না। তাহলে কি হলো ঘটনাটা? যে একের পর এক আপনারা মুক্তিযুদ্ধের যে যতগুলো স্মৃতি আছে সবগুলো আপনারা জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে আপনারা কথা বললেন, জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে। আরেকজন আবার দুই তিনটি দল দেখলাম, ক্ষুদ্র দল দেখলাম যে আপনার ওই যে বাংলাদেশের নাম পরিবর্তন করতে যাচ্ছেন, মানে বিভিন্ন রকম। তা এই জিনিসগুলা আসলে মানে কি ঘটনাটা? তাহলে কি আপনারা মুক্তিযুদ্ধের সমস্ত জিনিস অস্বীকার করতে চাচ্ছেন দেখা যাচ্ছে? তাহলে কি আপনারা কথা মতো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি? আবার এখন পাকিস্তানের সাথে সম্পর্ক করতেছেন। অবশ্যই প্রত্যেক রাষ্ট্রের সাথে সম্পর্ক করা ভালো, কিন্তু আপনারা কি করছেন বলেন? একেবারে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি আপনারা নষ্ট করে দিচ্ছেন। তো এইভাবে আসলো এখন আপনারা যে ঐক্যের কথাটা বলছেন, এই ঐক্য কি? আমি আপনাদের খুব সহজে একটা কথা বলি। আমি যে স্কুলে পড়ালেখা করেছি, মনে করেন একটা স্কুল 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত হাই স্কুল, আর 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত প্রাইমারি স্কুল। এখন 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত যে স্কুল, এখানে প্রত্যেক ক্লাসে আমাদের আমলে একটা করে ফুটবল টিম ছিল প্রতিটা ক্লাসে। এবং আমরা ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা আগে আমরা স্কুলের ভিতরে প্রতিযোগিতা করতাম, যে 6, 7 প্রতিযোগিতা হতো। তারপরে এদের মধ্যে যে জয়ী হতো সে 8-এর সাথে খেলতো, তারপরে 9-10 হতো। এইভাবে খেলতে 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 যারা চ্যাম্পিয়ন, আমরা এই চ্যাম্পিয়ন থেকে একটা বাছাই করে, এবং টোটাল 6 থেকে ক্লাস 10 পর্যন্ত ছাত্র বাছাই করে যারা ভালো খেলোয়াড় তাদের নিয়ে আমরা একটা স্কুল টিম গঠন করতাম। এবং আমরা মানে মানে জাস্ট ওই যে আন্ত স্কুল প্রতিযোগিতায়, ফুটবল প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করতাম। ঠিক এইভাবেই আপনারা যে এখন যে ঐক্যটা করছেন, এখানে সবাই আমি দেখছি যারা স্বাধীনতা বিরোধী পক্ষ এবং সরি এবং যারা আওয়ামী লীগের বিপক্ষ পক্ষ, তারাই আপনারা মিলে ঐক্য করছেন। তো এরা তো আগে থেকেই ঐক্য করা, আর নতুন করে ঐক্যের কি দরকার ভাই? আপনারা তো আগে ঐক্য করছেন। আর যদি সত্যিকার অর্থে আপনারা রাষ্ট্রের কোনো ভালো চাইতেন, আপনি আওয়ামী লীগকেও আহ্বান করতেন, আওয়ামী লীগের লোকজন থাকতো। তারপরে জাতীয় পার্টিকে আহ্বান করতেন, তাদের লোকজন থাকতো। এখন আপনি বলবেন যে আওয়ামী লীগ ফেসিবাদ ছিল, বারবার আপনারা উচ্চারণ করছেন ফেসিবাদ ছিল। ফেসিবাদ কিন্তু আওয়ামী লীগ ছিল না। আপনি যদি ধরেন যে ফেসিবাদ ছিল, শেখ হাসিনার কথা বলেন যে তিনি ফেসিবাদ ছিল এইরকম, বা তার কিছু একটা মন্ত্রী পরিষদ আছে, ঠিক আছে, তাদের বাদ দেন। আওয়ামী লীগে কিন্তু বহু ভালো লোক আছে। আপনি জানেন বিগত রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, তিনি কি ভদ্রলোক না? নারায়ণগঞ্জের আইভি রহমান সাহেব এখনো ঘরেই থাকে, তিনি কি ভদ্রলোক না? বলেন। তারপরে যারা অনেক অনেক, আমি নাম এইভাবে মেনশন করে নাম বলতে পারবো না, আওয়ামী লীগের বহু ভদ্রলোক আছেন, তাদেরকে আপনারা আহ্বান করতেন। আপনারা অন্তত তাদেরকে ডাকতেন যে আসেন আমরা বসে আমরা রাষ্ট্রের ঐক্য গঠন করি। তাহলে আপনারা এটা ধরে নিতাম। তারা যদি নাও আসতো, আমরা বলতে পারতাম যে আহ্বান করেছে তারা, কিন্তু তারা অংশগ্রহণ করেনি। তো আমরা বলতে পারতাম। এখন তো আমরা বলতে পারছি না। কারণ কি, আপনারা যে ঐক্য করছেন এটা সবসময় ছিল। এটা হলো সাধারণত আওয়ামী বিপরীত যে দলগুলো আছে তাদের ঐক্য সবসময় ছিল। এখন আবার নতুন করে করে তাই এই ঐক্যটা আপনার জাতীয় ঐক্য হলো না। জাতীয় ঐক্য হতে গেলে আপনি অবশ্যই আওয়ামী লীগকে আপনি ধরতে হবে। কারণ আওয়ামী লীগ এখনও, আপনি জানেন যে আপনার যদি তত্ত্বাবধায়ক সরকারের আমলের সেই নির্বাচনগুলা আপনি যদি হিসাব করেন, 96 এটা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, তারপরে 91 তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচিত হয়ে আছে। তারপর আপনার 2009 এটাও নির্বাচিত, মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তো এই নির্বাচনগুলো যদি আপনি ধরেন, এখানে কিন্তু আওয়ামী লীগের একটা সংখ্যা প্রায় 37, তারপর আপনার 40, এরপরে আসে 48%। তো এখন 50%ও পার হয়ে যাচ্ছে। আপনার সাম্প্রতিককালে যতগুলা জরিপ হচ্ছে, দেশি বলেন আর বিদেশি বলেন, জরিপে কিন্তু আওয়ামী লীগ এগিয়ে আছে। তাহলে রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ যে সমর্থন করে যে লোকগুলা, সেই দলটাকে আপনি বাদ দিয়ে আপনি কিভাবে ঐক্য করবেন? এটা কিসের ঐক্য? এটা জাতীয় ঐক্য কিভাবে হয়? আপনি তো আমাদের সাধারণ মানুষ, কি তাহলে কি আমাদের যারা আওয়ামী লীগের সমর্থন করে এই ধরনের সাধারণ মানুষকে কি আপনারা হত্যা করবেন? নাকি মানুষ হিসেবে গণ্য করবেন না? নাকি দেশের সাধারণ মানে সেকেন্ড ক্লাস নাগরিক বানায় দিবেন আমাদের? কোনটা? জাতীয় ঐক্য আসলে কি? প্রকৃতপক্ষে যদি জাতীয় ঐক্য গঠন করতে চান,
আপনি সব দলকে ডাকেন, আহ্বান করেন, আওয়ামী লীগকেও আহ্বান করেন। আওয়ামী লীগে বহু ভালো লোক আছে, তাদেরকে আহ্বান করেন, তাদের নিয়ে আপনি জাতীয় ঐক্য করেন। অবশ্যই আপনার প্রতি আমাদের সমর্থন থাকবে, কারণ আমরা জানি যে প্রফেসর ইউনূস একজন জেন্টলম্যান, এবং আমরা চাচ্ছি। আরেকটি কথা আমি না বললে নয়, আমি শুনেছি যে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা মিগ ক্রয় করতে যায় দুর্নীতি করেছেন, ফ্রিগেট ক্রয় করতে যায় দুর্নীতি করেছেন, এরশাদ সাহেব দুর্নীতি করেছেন, যুদ্ধজাহাজ কিনতে যে, মানে অনেক অনেক কথা বাজারে চালু আছে। তাহলে সেই ঘুরে ফিরে আপনারা এখন পাকিস্তান থেকে ফাইটার কেনার চিন্তা করছেন কোন যুক্তিতে? কারণ সেটাতেও তো আবার দুর্নীতির লেজ বেরোবে। তাহলে আপনারা এই বিতর্কে যাচ্ছেন কেন? তারপরে আপনারা সংস্কারের যে প্রস্তাবগুলো এনেছেন, আসলে প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন সংস্কার করলে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারে। আর যে কোনো সংস্কারে আপনি 2/3 সংসদের সমর্থন লাগবে, এটা তো আপনারা ভালোভাবে জানেন, আমার চেয়ে ভালোভাবে। কারণ আমি একজন ক্ষুদ্র, অতি নগণ্য, একেবারে ধুলির সমান একজন মানুষ, এবং একজন সাংবাদিক, এবং একজন মানুষ। তো আমাকে আপনার হিসাব বাজারে আমার কোনো হিসাবই নাই। এতটুকু খাটো মানুষ আমি, কিন্তু এতটুকু ছোট মানুষ আমি। কিন্তু আপনারা তো অনেক বড় মনের, অনেক ভালো রাজনীতিবিদ, অনেক বিজ্ঞ, অনেক লেখাপড়া আছে আপনাদের। তাহলে আপনারা যে ঐক্যটা করবেন, এমন একটা ঐক্য করেন যে দেশের 100% লোক যেন একটা সাইডে চলে যায়, সেইভাবে ঐক্যটা করেন। ঐক্য এমনভাবে করবেন না দেশের একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ, সেই আগের মতোই তো আপনারা যে ঐক্যটা করছেন এখন, সেটা তো আগের মতোই হলো, যে একটা হলো আওয়ামী লীগের পক্ষ, একটা হলো আওয়ামী লীগের বিপক্ষ, এরকমই তো ঐক্য হলো। তাহলে এই ঐক্য তো আগেও ছিল, এই ঐক্য করে লাভ কি? আসেন আমরা সবাই একসাথে হই এবং একসাথে ঐক্য করি। আপনি আওয়ামী লীগকেও আহ্বান করেন। আপনার ধর্মীয় আজকে প্রফেসর ইউনূস সাহেবের সাথে আজকে বসবে, ধর্মীয় যে দলগুলো আছে তারা বসবে, ঠিক আছে, বসুক, অসুবিধা নাই। আমরা এমন একটা কাজ করি না যে বাংলাদেশের সমস্ত মানুষ একসাথে ঐক্য হই না? কারণ আপনি সংখ্যাগরিষ্ঠ বাদ দিবেন কিভাবে? তাদেরকেও নেন, নিয়ে একটা ঐক্য করেন, ঐক্য করে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা কী করে করা যায় তাদের কাছ থেকে পরামর্শ করে তারপরে নির্বাচন একটা ভালোভাবে নির্বাচন দেন। নির্বাচন যেই সরকার ক্ষমতায় আসে সেই সরকারের কাছে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারপরে আপনারা সুপারিশগুলো দিয়ে যাবেন। এই যে 31 তারিখে যে মানে সংস্কার যে কমিটির যে সুপারিশগুলো, সেই সুপারিশগুলো আপনারা করে যাবেন, এবং যারা নির্বাচিত হবে এই ইলেকশনে যাওয়ার আগে তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এই সংস্কারের কথাগুলো লেখা থাকতে হবে, যে এই সংস্কার আমরা ক্ষমতায় আসলে এই সংস্কারগুলো কার্যকর করব, এবং কমিটমেন্ট করতে হবে তাদের, পরবর্তীতে নির্বাচিত সরকার এই সংস্কারগুলা তারা করবেন। কিন্তু আপনারা ওই যে রিসেট বাটন এমনভাবে চাপ দিয়েন না যে 71-এর যে মানে সেন্টিমেন্টটা, সেই সেন্টিমেন্টটা নষ্ট করবেন না। এই যে জয় বাংলা, আপনারা হয়তো আগের যে ভিডিওগুলো দেখেন, আপনারা সেই ভিডিও দেখবেন আপনি, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর নামে এবং জয় বাংলা স্লোগানে, জয় বাংলা মুক্তিযোদ্ধার স্লোগান। তাহলে আপনারা জয় বাংলাকে জাতীয় স্লোগান থেকে সরিয়ে দিয়ে আপনারা কি করবেন? পাকিস্তান জিন্দাবাদ কি করতে চাচ্ছেন? নাকি তার আদলে আপনার বাংলাদেশ জিন্দাবাদ? অবশ্য বাংলাদেশের তো নামও পরিবর্তন করতে চাচ্ছেন আপনারা। এইগুলা বাজে জিনিস আপনাদের মাথায় কেন আসে? আপনারা সুন্দরভাবে একটি সংস্কার করেন নির্বাচন কমিশনটা, এবং সুন্দরভাবে নির্বাচন দিয়ে আপনারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা সরে যান, আপনাদের সম্মান থাকবে সারা জীবন। কিন্তু আপনারা এমন কাজ করবেন না, যেমন আমি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, ওনার কিন্তু যথেষ্ট সম্মান রয়েছে আজও। এরপরে যারা এই যে গত যে তত্ত্বাবধায়ক সরকার, যেটা পরবর্তীতে হাইকোর্টে নিষিদ্ধ হলো, সেই জায়গায় যে ছিল অনেকের নাম, এই যে শওকত সাহেব ছিলেন, তারপর আপনার ওই যে আরও যে জিল্লুর সাহেব ছিলেন, এরা যে ছিলেন, ওদের কিন্তু একটা সুনাম রয়েছে দেশব্যাপী। তো ওই রকম আপনারা এমন একটি সংস্কার করেন যেই সংস্কারে আপনাদের সুনামও থাকে, এবং এমন একটি নির্বাচন উপহার দেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, পাশাপাশি তাদের কাছ থেকে কমিটমেন্ট নেন এই সংস্কারগুলো করতে হবে আপনাদের, এবং সেই সংস্কারগুলো করেন। এবং বাংলাদেশ থেকে চিরতরে অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ যদি ডেস্ট্রয় করা যায়, আমরা আপনাকে অবশ্যই সমর্থন দেব। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।